ইতিহাসের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু সবার চোখের সামনে ঘটেনি। সেগুলোর পেছনে ছিল সুপরিকল্পিত গোপন অপারেশন, যা দুনিয়ার গতিপথকেই হয়তো বদলে দিয়েছে। আর এখান থেকেই মূল প্রশ্নটা উঠে আসে, ইতিহাসের ঠিক কতটা অংশ আসলে পর্দার আড়ালে লেখা হয়। চলুন আজ সেই ছায়াময় জগতের গভীরে যাওয়ার চেষ্টা করা যাক। তাহলে ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, কাগজে কলমে যে কোনো গোয়েন্দা সংস্থার একটা প্রকাশ্য কাজ থাকে, তাই না? যেমন বিদেশি তথ্য জোগাড় করা আর সেই তথ্য বিশ্লেষণ করে দেশের নেতাদেরকে জানানো। কিন্তু এর পাশেই থাকে একটা গোপন এজেন্ডা, বিশ্বের ঘটনা প্রবাহকে নিজেদের পক্ষে নিয়ে আসা এবং যাকে হুমকি বলে মনে হচ্ছে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এই প্রকাশ্য আর গোপন লক্ষ্যের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। এই গোপন মিশনের প্রভাব ঠিক কতটা মারাত্মক হতে পারে তা বোঝার জন্য চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। এমন একটা কেস স্টাডি যেখানে একটা দেশের সরকারকে ফেলে দেওয়া হয়েছিল এবং চিরদিনের জন্য তাদের ভাগ্য বদলে গিয়েছিল। আমরা কথা বলছি ১৯৫৩ সালের ইরানের ঘটনা নিয়ে। কোডনেম ছিল অপারেশন অ্যাজাক্স। ঘটনা শুরু ১৯৫১ সালে, যখন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল শিল্পকে জাতীয়করণ করে ফেলেন। এতে ব্রিটিশদের ব্যবসায় বিশাল এক ধাক্কা লাগে। তখন ব্রিটেন আমেরিকার কাছে একটা যৌথ গোপন অপারেশনের প্রস্তাব দেয়। আমেরিকার ভয় ছিল এই সুযোগে ইরান সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়বে। ব্যাস, ১৯৫৩ সালের আগস্টে অপারেশনটা শুরু হয়ে গেল। আর তার ফল, আমেরিকার সমর্থনের শাহ ইরানে প্রায় ১৯৭৯ সাল পর্যন্ত একনায়কতন্ত্র চালিয়েছিলেন। এখন ভাবার বিষয় হলো, এত বড় একটা অভ্যুত্থান ঘটানো হলো কিভাবে? এর পেছনে ছিল খুব ঠান্ডা মাথার একটা প্ল্যান, যার ৩টা ধাপ ছিল। প্রথমত, একটা প্রচারযুদ্ধ বা প্রোপাগ্যান্ডা ওয়ার। সরকার বিরোধী লেখা, কার্টুন এসব ছড়িয়ে দিয়ে জনগণের মধ্যে মোসাদ্দেকের জনপ্রিয়তা একেবারে কমিয়ে ফেলা হয়। দ্বিতীয়ত, পরিকল্পিতভাবে খেয়স তৈরি করা। সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়া হলো, এজেন্ট ভাড়া করে শাহের পক্ষে সহিংস বিক্ষোভ করানো হলো। আর সবশেষে ফাইনাল স্টেপ, সামরিক হস্তক্ষেপ। ইরানের মিলিটারির বড় অফিসারদের সরকারের বিরুদ্ধে যেতে রাজি করানো হলো এবং তাদের সব ধরনের সাপোর্ট দেয়া হলো। আর এর শেষ পরিণতি, একজন গণতান্ত্রিক নেতাকে সরিয়ে ২৫ বছরের জন্য ক্ষমতায় বসানো হলো একজন স্বৈরাচারী শাসককে। একটা দেশের ইতিহাস যেন অন্য পথে বইতে শুরু করল। কিন্তু ক্ষমতার এই খেলাটা শুধু দেশ দখলের মধ্যেই আটকে ছিল না। লড়াইটা ছিল আরও সূক্ষ্ম, আরও ভয়ঙ্কর, মানুষের মনকে কন্ট্রোল করার লড়াই। আর এই পয়েন্ট থেকেই আমরা আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে চলে যাচ্ছি, মনকে নিয়ন্ত্রণ করার এক অবিশ্বাস্য আর অন্ধকারাচ্ছন্ন প্রচেষ্টা। মাইন্ড কন্ট্রোল বা মন নিয়ন্ত্রণ শব্দটা শুনলেই কেমন একটা সাইফাই মুভির কথা মনে হয়, তাই না? এর মানে হলো এমন সব মনস্তাত্ত্বিক আর শারীরিক কৌশল ব্যবহার করা যাতে একজন মানুষ তার নিজের চিন্তা, আচরণ, এমনকি সিদ্ধান্তের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা কথায়, অন্যের মনকে নিজের ইচ্ছে মতো চালনা করার চেষ্টা। এই প্রায় অসম্ভব কাজটা করার জন্য সিআইএ যে প্রজেক্টটা শুরু করেছিল তার নাম ছিল প্রজেক্ট MK আল্ট্রা। আর এর জন্য বাজেট রাখা হয়েছিল প্রায় $২৫ মিলিয়ন। ভাবা যায়, আজকের দিনে যার মূল্য $২০০ মিলিয়নেরও বেশি। এই বিশাল অঙ্কটাই বলে দেয় প্রজেক্টটা তাদের কাছে কতটা সিরিয়াস ছিল। MK আল্ট্রার অধীনে যা যা পরীক্ষা করা হয়েছিল তা শুনলে শিউরে উঠতে হয়। সাধারণ নাগরিকদের তাদের অজান্তেই LSDর মতো ড্রাগ দেওয়া হতো। হিপনোসিস আর সেন্সরি ডেপ্রিভেশন, মানে মানুষকে সংবেদনহীন করে রাখার মতো কৌশল ব্যবহার করা হতো। এর সাথে ছিল মৌখিক ও যৌন নির্যাতন, সাবলিমিনাল মেসেজিং, প্যারালাইটিক ড্রাগস, এমনকি ইলেকট্রোশক থেরাপিও। কিন্তু সবথেকে বড় পরিহাস কি জানেন? এত কিছু করার পর ১৯৭৭ সালের একটা সিনেট কমিটি রিপোর্টে বলা হয়, সংস্থাটি নিজেই স্বীকার করেছে যে এই পরীক্ষাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তিই ছিল না। মানে, এত মানুষের জীবন নষ্ট করা হয়েছিল এমন একটা লক্ষ্যের পেছনে যা শেষ পর্যন্ত অর্থহীন বলে প্রমাণিত হয়। তাহলে এই ধরনের গোপন অপারেশনের কি প্রভাব পড়ে? চলুন এই গোপনীয়তার উত্তরাধিকার বা লেগেসি নিয়ে একটু কথা বলা যাক। অপারেশন অ্যাজাক্স, যার দেখানো লক্ষ্য ছিল ইরানে সোভিয়েত প্রভাব কমানো,
তার আসল ফল হল গণতন্ত্রের পতন আর ২৫ বছরের স্বৈরশাসন। অন্যদিকে প্রজেক্ট MK আল্ট্রা, যার লক্ষ্য ছিল মন নিয়ন্ত্রণের টেকনিক বের করা, তার ফল দাঁড়ালো পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন আর সব রেকর্ড ধ্বংস করে দেওয়া। দুটো ক্ষেত্রেই ঘোষিত লক্ষ্যের আড়ালে পরিণতিটা ছিল বিধ্বংসী। এই সব ঘটনা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা দেশের নিরাপত্তার নামে ঠিক কতদূর যাওয়া যায়? দেশের নিরাপত্তা আর তার সাধারণ মানুষের আস্থার মধ্যেকার সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।